নমস্কার, খবরের ময়না তদন্ত নিয়ে আমি চলে এসেছি সুমন বসুরায়। আজকে আমরা কিন্তু ময়না তদন্ত করব এই মুহূর্তে সবচেয়ে বড় বা সবচেয়ে আলোচিত বিষয় যে ঘটনা, সেই ঘটনা অর্থাৎ চাকরি চুরি এবং চাকরি চুরির পরিপ্রেক্ষিতে যে বা চাকরি দুর্নীতির যে অভিযোগ, তার পরিপ্রেক্ষিতে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর যে চাকরি বাতিল হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের আমাদের এই খবরের ময়নাতদন্ত। প্রথমেই বলে দিই যে আপনারা বিভিন্ন ধরনের আলোচনা পর্যালোচনা শুনছেন এবং তারপরেও কিন্তু অনেক ধরনের ধোঁয়াশা থেকে যাচ্ছে। আজকে খবরের ময়নাতদন্তের মাধ্যমে আমি সেই বিষয়গুলিকে আলোকপাত করব এবং যে যে সংশয়গুলি রয়েছে সেই সংশয়গুলি কাটাবার চেষ্টা করব। প্রথমে যে আমরা যদি ধোঁয়াশা থাকে আমাদের, সেটা রয়েছে যোগ্য এবং অযোগ্য, এবং সেটাকে আলাদা করতে না পারার জন্যই এই সবার চাকরি গিয়েছে এমনটা কিন্তু বলা হচ্ছে। আসল বিষয়টি কি রয়েছে সেটা কিন্তু আমরা এবার এই খবরের ময়নাতদন্তের মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করব। প্রথমেই জেনে নিই যে এই মামলাটা কিভাবে আমরা আসলো বা কিভাবে এর মামলা হলো এবং তার পরিপ্রেক্ষিতে কিভাবে হাইকোর্ট সুপ্রিম কোর্টে জল গড়ালো এবং শেষ পর্যন্ত আজকে আমরা যে রায় শুনতে পেলাম এবং রায়ের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে যে রাজ্য সরকারের আবেদন, তার মাধ্যমে শিক্ষকদের শুধুমাত্র যারা এখনো পর্যন্ত অভিযুক্ত বলে চিহ্নিত হয়নি তাদেরকে যাওয়ার যে অনুমতি দেওয়া হয়েছে, সাময়িক একটা স্বস্তি মিলেছে, সেটা নিয়ে কিন্তু পর্যালোচনা করব। প্রথমেই যদি আমরা দেখি তাহলে আমাদেরকে কিন্তু একটু পিছিয়ে যেতে হবে। আমরা কতদিন পিছিয়ে যাব? আমরা প্রায় 4 বছর কিন্তু পিছিয়ে যেতে হবে। 4 বছর পিছিয়ে গেলে অর্থাৎ 2021 সাল। তখন কি হয়েছে? সদ্য কিন্তু আমরা যদি দেখি বিধানসভা নির্বাচন হয়েছে এবং বিধানসভা নির্বাচন হয়েছে আমরা যদি দেখি সেই সময় থেকে কিন্তু এটা কিন্তু আলোকপাত হচ্ছে এবং পরবর্তী বছর 2022 সালে এই ঘটনা আরো বেশি চর্চায় আসে, যখন আমরা দেখতে পাই যে আমাদের যিনি শিক্ষা মন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তার বান্ধবীর বাড়ি থেকে বিপুল পরিমাণে অর্থ এবং সোনা দানা বিভিন্ন কাগজপত্র যখন উদ্ধার হয়, তারপরে কিন্তু এটা কিন্তু আরো বেশি আলোচনায় চলে আসে এবং তারপর একের পর এক নাটকীয় কিন্তু ঘটনাক্রম ঘটেছে এবং সর্বশেষ যেটা একটা দুঃখজনকও বলা যায়, বেদনাজনকও বলা যায়, কেন বহু ছাত্রছাত্রী তারা কিন্তু মেধার ভিত্তিতে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েই তারা কিন্তু এই চাকরিতে সসম্মানে করছিলেন, কিন্তু তাদেরও কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে তাদের চাকরিটা চলে গেল। অর্থাৎ আমাদের কিন্তু এর ইতিহাস জানতে হবে। ইতিহাস জানতে পারলে কিন্তু আমরা এই যে সংশয়গুলি রয়েছে সমস্ত সংশয় কিন্তু কাটানো সম্ভব হবে। সুতরাং আমি প্রথমেই চলে যাব একটু ফ্ল্যাশব্যাকে বা ইতিহাসের দিকে। আমি প্রথমে দেখতে পাচ্ছি যে এই যে ঘটনা, এই ঘটনাটা আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে এই ঘটনার সূত্রপাত কিভাবে হয়েছিল। এই ঘটনার সূত্রপাতের পিছনে কিন্তু অনেক কারণ রয়েছে, কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে প্রথম যে মামলাটা হয়েছিল সেই মামলাটাই কিন্তু একটা বড় ঘটনা আমাদের চোখের সামনে তুলে দেয়। সেই মামলাটা কিন্তু হয়েছিল 2020 সালে। 2020 সালে গ্রুপ ডি তে দুর্নীতি হয়েছে। অর্থাৎ শিক্ষক দুর্নীতির আগে কিন্তু প্রথমে গ্রুপ ডি তে দুর্নীতি হয়েছে। স্কুলে গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এমন এক অভিযোগ করেছিলেন সন্দীপ প্রসাদ বলে একজন ব্যক্তি, এবং তিনি 22 নভেম্বর 2020 সালে একটা অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের যে তদন্ত, সেই তদন্তের ভার কিন্তু পৌঁছে যায় আমরা যদি দেখি মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তার এজলাসে। দিনটা ছিল আমরা যদি দেখি তাহলে জুন মাস ছিল এবং 2021 সাল সদ্য নির্বাচনে জয়লাভ করেছে তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সময় কিন্তু অভিজিৎ গাঙ্গুলি এই যে তদন্ত, এই তদন্তে একটা ঐতিহাসিক বা আমরা যদি বলি তাহলে কিন্তু তিনি একটা নির্দেশ দিয়েছিলেন। কি নির্দেশ দিয়েছিলেন? যে গ্রুপ ডি তদন্ত করবে সিবিআই। আর এই যে এখানেই কিন্তু একটা মোড়ক ছিল। প্রথমেই কিন্তু শিক্ষক দুর্নীতির বিষয়টি ওঠেনি। প্রথমে যে বিষয়টি উঠেছিল সেটা হচ্ছে গ্রুপ ডি, স্কুলে গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে, চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এবং তিনি তার একটা আভাস কিছুটা প্রমাণ পেয়ে তিনি সিবিআই তদন্তের নির্দেশ দেন এবং তারপরে কিন্তু নাটকীয় ঘটনাক্রম ঘটে। এবং আমরা যদি দেখি
তারপরে যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে ডিসেম্বর 6ই ডিসেম্বর অর্থাৎ সেই বছরই 6ই ডিসেম্বর রাজ্য সরকারের পক্ষ থেকে যে তার পাল্টা একটা অভিযোগ করা হয় বা একটা আবেদন করা হয়, ডিভিশন বেঞ্চে যাওয়া হয়। সেই ডিভিশন বেঞ্চ কিন্তু নির্দেশ দেয় যে অভিজিৎ গাঙ্গুলি অর্থাৎ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে নির্দেশ দিয়েছেন সেটাকে খারিজ করা হচ্ছে এবং তার বদলে কিন্তু বাক কমিটি গঠন করে দেওয়া হয়। অর্থাৎ রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ কিন্তু এই নির্দেশ দিয়েছিলেন এবং হরিশ ট্যান্ডন দুজনের ডিভিশন বেঞ্চ ছিলেন এবং তারা নির্দেশ দিয়েছেন যে সুপ্রিম কোর্টের বা আমরা যদি দেখি যে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগ তার নেতৃত্বে একটা কমিটি গঠন হবে এবং তারাই দুর্নীতির কিন্তু তদন্ত করবে, সিবিআই কোনো তদন্ত করতে পারবে না। অর্থাৎ সিবিআই তদন্তকে সরাসরি কিন্তু খারিজ করে দেওয়া যায় এবং তৃণমূল সরকার সেখানে কিন্তু উচ্ছ্বসিত ছিল এবং তারা আশা প্রকাশ করেছিলেন যে তাদের ফেভারে যেহেতু গেছে পরবর্তী সময়গুলি কিন্তু তাদের ফেভারেই থাকবে। কিন্তু এর মধ্যে আরো একটি ঘটনাক্রম ঘটে যায়, সেটা হচ্ছে গ্রুপ ডির পাশাপাশি গ্রুপ সিতেও নিয়োগ সংক্রান্ত দুর্নীতি হয়েছে এমন অভিযোগ আসতে শুরু করে এবং সেখানেও কিন্তু মামলা হয় এবং তার পরিপ্রেক্ষিতে অর্থাৎ গ্রুপ সির পরিপ্রেক্ষিতে কিন্তু আবার 21 আমরা যদি দেখি 15ই ফেব্রুয়ারি 2022 সালে মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু আবার সিবিআই নির্দেশ দেন এবং এই যে সিবিআই নির্দেশ এবং সেই সিবিআই নির্দেশ যেটা ছিল সেটাকেও কিন্তু আবার খারিজ হয়ে যায় ডিভিশন বেঞ্চে এবং পরবর্তী সময় আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এবার কিন্তু শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়েও দুর্নীতি হয়েছে এমন কিন্তু অভিযোগ করা হয় এবং 7ই এপ্রিল 2022 সালে কিন্তু এই বিষয়ে আবার আমরা দেখতে পাই মহামান্য হাইকোর্ট তারা নির্দেশ দেন সিবিআই তদন্ত হবে এবং এই পরিপ্রেক্ষিতে কিন্তু একটা নাটকীয় ঘটনাক্রম আমরা দেখতে পাই। অভিযোগ আসে যে রাজ্যের মাননীয় মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী তার মেয়ে অঙ্কিতা অধিকারী তিনি কিন্তু পরীক্ষায় না বসেই চাকরি পেয়েছেন এমন একটা অভিযোগ ওঠে এবং তার বিষয়ে কিন্তু সেখানে তদন্ত হয় এবং সেই তদন্তে কিন্তু দেখা যায় যে তিনি দোষী প্রমাণিত হন, যে তাকে প্রমাণ যা রয়েছে তার ভিত্তিতে দোষী প্রমাণ করে আদালত এবং তারপরে আমরা দেখি যে অঙ্কিতা অধিকারীকে সমস্ত অর্থ কিন্তু ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন সুদ সমেত এবং তিনি তা ফিরিয়ে দেন এবং তার বদলে যিনি মামলাটা করেছিলেন ববিতা সরকার তাকে কিন্তু সেই যে চাকরি সেই চাকরিতে বহাল করা হয়। অর্থাৎ একটা কিন্তু একটা নাটকীয় একটা কিন্তু ঘটনাক্রম ঘটেছিল সেই সময় এবং তারপরে যে ঘটনাগুলি ঘটেছে সেগুলো কিন্তু আরো আমরা যদি দেখি তাহলে কিন্তু আরো নাটকে ভরা এবং দেখা যায় যিনি চাকরি পেয়েছেন অঙ্কিতা অধিকারীর যে চাকরি অর্থাৎ তিনি পরীক্ষায় না বসে চাকরিতে জয়েন করেছেন এরকম যে একটা অভিযোগ ছিল এবং প্রমাণিত অভিযোগ হয়, অভিযোগটা প্রমাণ হয় এবং পরবর্তীতে আরেকজন কিন্তু ছাত্রী বা যিনি সেখানে আবেদনকারী ছিলেন অনামিকা তিনি কিন্তু দাবি করেন যে ববিতার যে চাকরি সেটাও কিন্তু বৈধ চাকরি নয়, কারণ তার যে নাম্বার সেই নাম্বারের থেকে কিন্তু তার নাম্বার বেশি দেখাচ্ছে কিন্তু তিনি তাহলে সেই চাকরির দাবিদার কিন্তু তাকে না দিয়ে ববিতা সরকারকে চাকরিটা দেওয়া হবে। তখন যেটা হয় আদালত সমস্ত কাগজপত্র এসএসসি থেকে নেন এবং দেখা যায় যে সেই অভিযোগও সত্য, অর্থাৎ নাম্বারিং কিন্তু এসএসসির যে কাগজপত্র তাতে দেখা যাচ্ছে যে সেখানেও কিন্তু একটা কিন্তু যে মানে দুর্নীতির বা একটা ভুলের কিন্তু গন্ধ রয়েছে এবং সেই ভুলের জন্য কিন্তু তার চাকরি চলে যায় অর্থাৎ ববিতার চাকরি চলে যায় এবং ববিতাকেও সমস্ত টাকা আদালতে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং তার চাকরি পান অনামিকা। এবং এই যে একের পর এক দুর্নীতি মানে দেখা গেল প্রথমে একজন তিনি পরীক্ষায় বসেননি তিনি কিন্তু চাকরি পেয়ে গেছেন, তারপরে দেখা গেল যিনি তার পরিবর্তে চাকরি পাচ্ছেন 16 সালের যে প্যানেল তারও কিন্তু দেখা যাচ্ছে নাম্বারটাই গলত রয়েছে, যেই নাম্বার তিনি পেয়েছেন তার থেকে বেশি নাম্বার তাকে এসএসসি দেখিয়েছে এবং বা কোনোভাবে হয়েছে এবং তিনি কিন্তু চাকরি পাচ্ছেন। এইভাবে একের পর এক দুর্নীতি প্রকাশ পায়, কখনো সাদা খাতা জমা দেওয়া, কখনো র্যাঙ্ক জাম, কখনো নাম্বারে এদিক ওদিক, এরকম 17 রকম অভিযোগ কিন্তু আদালতে পেশ করতে সক্ষম হন যারা আধিকারিক ছিলেন সিবিআই এবং তারা এই যে ঘটনা এই যে ব্যাপক একটা দুর্নীতি একটা কিন্তু ঘটনা না
সবাই ধরে নিচ্ছেন যে যারা সাদা খাতা জমা দিয়েছেন তারা চাকরি পেয়েছে বা তারা অযোগ্য। ব্যাপারটা কিন্তু তা নয়। তাদের সাথে সাথে কিন্তু আরো অনেক অভিযোগ রয়েছে, যেমন পরীক্ষায় না বসে চাকরি, সাদা খাতা জমা দিয়ে চাকরি, র্যাঙ্ক জাম্প করে চাকরি, হ্যাঁ, মানে এসএসসি সুপারিশই করেনি তাও চাকরি। তো এরকম 17 রকম অভিযোগ কিন্তু ওঠে এবং সেটা কিন্তু আর আলাদা করা যাচ্ছে না। মানে একজনের জায়গায় যদি আরেকজনকে চাকরি দেওয়া যাচ্ছে তাহলে দেখা যাচ্ছে তারও কিন্তু গলত রয়েছে, সেখানেও কিন্তু এসএসসি সঠিক কাজ করেনি। ফলে আদালত একটা নির্দেশ দেন যে এসএসসি কে স্কুল শিক্ষা দপ্তর বা সিভিল শিক্ষা যে কমিশন যারা পরীক্ষা নিচ্ছেন তাদেরকেই কিন্তু বিভাজন করে দিতে হবে কারা যোগ্য কারা অযোগ্য। কিন্তু শিক্ষা দপ্তর বা এসএসসি সেটা কিন্তু করে উঠতে পারেনি। মাঝে কিন্তু এই মামলা বিভিন্ন ভাবে কিন্তু শুধু সময় নষ্ট হয়েছে এবং পরবর্তী সময় হাইকোর্ট বাধ্য হয়ে তারা কিন্তু সিদ্ধান্ত নেন যে সবার চাকরি, যারা কিন্তু এখানে চাকরি পেয়েছেন 2016 সালে সবার চাকরি কিন্তু যেহেতু আলাদা করা গেল না যোগ্য অযোগ্য, ফলে বাতিল হয়ে গেল। এবং এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে কিন্তু দীর্ঘ শুনানির পর তারা অনুভব করেন যে লেভেলের কিন্তু এখানে দুর্নীতি হয়েছে, যেভাবে দুর্নীতি হয়েছে সেখানে কিন্তু সহজে এটা কিন্তু ভাগ করা যাবে না। এই যে 26,000 তার মধ্যে 7,000 যোগ্য বা অযোগ্য সেটা কিন্তু প্রায় প্রমাণিত হয়ে গেছে এবং তাদের কিন্তু নির্দেশ দেওয়া হয় যে টাকা তাদেরকে ফিরিয়ে দেবে। এবং বাকিরা কি যোগ্য এই বিষয়ে কিন্তু নিশ্চয়তা পাওয়া যায়নি। তখন কিন্তু শিক্ষা দপ্তর বা এসএসসি কে তাদেরকে কিন্তু বলা হয় যে তারা আলাদা করে দিক কারা কারা যোগ্য কারা কারা অযোগ্য, তাহলে অযোগ্যরা টাকা ফিরিয়ে দিয়ে সেই জায়গায় যারা যোগ্য ছিলেন তারা কিন্তু সেখানে সুযোগ পাবেন এবং যারা যোগ্য রয়েছেন তারা বহাল তবিয়তে চাকরি করবেন। কিন্তু যেহেতু এসএসসি এবং পশ্চিমবঙ্গের যে শিক্ষা দপ্তর তারা যেহেতু আলাদা করে দিতে পারেনি, মহামান্য আদালত দীর্ঘ সময় দেওয়ার পর দীর্ঘ সুযোগ দেওয়ার পর তারা সিদ্ধান্ত নেন যে সবারই চাকরি চলে যাবে, শুধু একজনকে কিন্তু তারা চাকরি থেকে বরখাস্ত বা তাদের বাতিল করেননি, সেটা মানবিকতার খাতিরে। একজন চাকরি পেয়েছিলেন, আদালতের নির্দেশে চাকরি পেয়েছিলেন এবং তিনি অসুস্থ, তিনি একটা রোগে আক্রান্ত, সুতরাং আদালত যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশকে বহাল রাখেন এবং বাকি যে যারা কিন্তু রয়েছেন প্রত্যেকের চাকরি চলে যায়, প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। এই যে বিষয়টি, এই বিষয়টি থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার, এখানে যারা এই যে 19,000 বলা হচ্ছে, এই 19,000-এর মধ্যে 19,000 কিন্তু যোগ্য এমনটা কিন্তু আদালত, সিবিআই বা শিক্ষা দপ্তর কেউই কিন্তু দাবি করেনি। ফলে এই জায়গাতে এই যে ধরনের নির্দেশ দেওয়া ছাড়া কার্যত আদালতের কাছে কোনো উপায় আর ছিল না। ফলে আদালত বারবারই কিন্তু সুযোগ দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আদালতকে প্রমাণের উপরে কিন্তু কাজ করতে হয়। বিচারকরা প্রমাণ সাক্ষী সমস্ত কিছু নিয়ে কিন্তু কাজ করে। তারা যখন এই সিদ্ধান্তে উপনীত হতে পারেনি এখানে কারা যোগ্য রয়েছে কারা অযোগ্য রয়েছে, সুতরাং তারা এই প্যানেল বাতিলের নির্দেশ দেন এবং প্যানেল নতুন করে সেই আবার পরীক্ষার মাধ্যমে নতুন একটা নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ দেন। এখানে কিন্তু রাজ্য সরকার একটা আবেদন করে, যেহেতু 26,000 প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী যদি স্কুল থেকে চলে যায় তাহলে রাজ্যের যে শিক্ষা পরিকাঠামো সেটা কিন্তু ভেঙে পড়বে। এবং রাজ্য সরকার এই আবেদন যখন করেন তখন মহামান্য বিচারপতি তারা কিন্তু সিদ্ধান্ত নেন যে না, সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেন যারা এখনো পর্যন্ত অভিযুক্ত বলে চিহ্নিত হননি তেমন শিক্ষকরা কিন্তু বিদ্যালয়ে যেতে পারবেন। শিক্ষকতার কাজ চুক্তি ভিত্তিতে তারা কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত করতে হবে এবং তারও কিন্তু একটা শর্ত রয়েছে। এর মাঝখানে কিন্তু রাজ্যের শিক্ষা দপ্তরকে এসএসসি কে কিন্তু তার নিয়োগ প্রক্রিয়া মে মাসের মধ্যে শুরু করতে হবে এবং এই প্রক্রিয়া একদম এই বছর অর্থাৎ 2025 সালের 31শে ডিসেম্বরের আগে তাদের কিন্তু সম্পূর্ণ করে দিতে হবে। এই হলো মূল বিষয়টি। এবার আসবো আমরা যে পরবর্তী ক্ষেত্রে এতে শিক্ষক শিক্ষিকা যারা কিন্তু চাকরিহারা হয়েছেন তাদের কতটা লাভ হলো আর আদৌ লাভ হলো কিনা, এই যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি এই মুহূর্তে কিন্তু সবচেয়ে চর্চিত। সুতরাং সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেই সঙ্গে আলোচনা করব কারা টাকা ফেরত দেবেন, কত টাকা ফেরত দেবেন এবং কিভাবে ফেরত দেবেন।
প্রথমে আসি যারা চাকরিহারা তাদের উৎসাহের কোনো জায়গা রয়েছে কিনা। প্রথমত রাজ্য সরকারের যে আবেদন, সেই আবেদনে কিন্তু আখেরে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন যারা চাকরিহারা হয়েছেন, যারা নিজেদের যোগ্য মনে করেন বা এখনো পর্যন্ত যাদের কিন্তু অভিযোগ নেই যাদের বিরুদ্ধে, বা যারা কিন্তু এখনো অভিযোগের আওতায় আসেননি, তারা ক্ষতিগ্রস্ত হলেন। কারণ তাদেরও চাকরি কিন্তু অনিশ্চয়তায় হয়ে পড়ে গেল এবং তাদের কার্যত সিলমোহর পড়ে গেল তাদের চাকরি 31শে ডিসেম্বর পর্যন্ত। এবং তারপরে যদি তাদের চাকরি বাঁচাতে হয়, নতুন যে নিয়োগ প্রক্রিয়া হবে সেই নতুন প্রক্রিয়ায় তাদেরকে কিন্তু পরীক্ষায় বসতে হবে এবং পরীক্ষায় বসে তাদেরকে উত্তীর্ণ হতে হবে এবং উত্তীর্ণ হলেই তারা কিন্তু নতুন ভাবে আবার নিয়োগপত্র পাবেন এবং তারা কিন্তু চাকরিতে যোগদান করবে। এখানে সার্ভিস ব্রেক হবে কিনা সেটা কিন্তু ভিন্ন প্রশ্ন, বা আগের যে চাকরি করতেন তার সঙ্গে কন্টিনিউশন হবে কিনা সেটা কিন্তু আলাদা প্রশ্ন। কিন্তু এখনো পর্যন্ত যে রায় রয়েছে তাতে কিন্তু পরিষ্কার যে তারা এই মুহূর্তে আর স্থায়ী শিক্ষক থাকলেন না। তারা শুধুমাত্র চুক্তি ভিত্তিতে রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে পশ্চিমবঙ্গের শিক্ষা পরিকাঠামো যাতে ভেঙে না যায় সেই জন্য তারা স্কুলে যেতে পারবেন, তারা শিক্ষা দান করতে পারবেন, কিন্তু তারা চুক্তি ভিত্তিতে অর্থাৎ 31শে ডিসেম্বর পর্যন্ত সেই চুক্তি বলবৎ থাকবে। এটা গেল 1 নম্বর দিক। 2 নম্বর দিক, যারা ইতিমধ্যে আমরা যদি দেখি যে চিহ্নিত হয়ে গেছে, অর্থাৎ এই 17টা যে আমরা যদি বলি যে জালিয়াতি, আমরা যদি বলি যে দুর্নীতি, সেই দুর্নীতির মাধ্যমে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি কিন্তু 100% চলে গেছে। তাদের আর স্কুলে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই বা তাদের কোনো যাওয়ার জায়গাও নেই। 2 নম্বর, তাদের অবশ্যই কিন্তু টাকা ফেরত দিতে হবে এবং শুধু তাই নয়, তারা কর্মজীবনে যে টাকা তারা পেয়েছেন এবং তার সঙ্গে কিন্তু তাদের 12% বার্ষিক সুদে কিন্তু টাকা ফেরত দিতে হবে। অর্থাৎ তারা কিন্তু ভীষণ একটা চাপে পড়ে গেলেন এবং তাদের পড়াটাও স্বাভাবিক। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, তারা কিন্তু যারা যোগ্য তাদেরকে বঞ্চিত শুধু করলো তা কিন্তু নয়, সমাজের সঙ্গে কিন্তু তারা প্রতারণা করেছেন এবং তাদের এই মুহূর্তে কর্তব্য আদালতের নির্দেশ মেনে টাকা ফেরত দেওয়া এবং সেই সঙ্গে তারা যাদেরকে টাকা দিয়েছেন বা যাদের সহযোগিতা এই দুর্নীতি করেছেন তাদের নামগুলি প্রকাশ করে দেওয়া উচিত। তাহলে যেটা হবে, পরবর্তীতে এই ধরনের সুযোগ কিন্তু কেউ পাবেন না এবং যারা টাকা নিয়ে এই ধরনের কারবার করেন তারাও কিন্তু সতর্ক হবে। আদালত এখনো পর্যন্ত অনেক নমনীয় কিন্তু রয়েছেন বলে আমার মনে হচ্ছে, কারণ যদি তারা টাকা ফেরত না নেয় পরবর্তী সময় তাদের কিন্তু আরো কঠোর কিন্তু ব্যবস্থা বা শাস্তির মুখে তাদের পড়তে হবে। তাদের কিন্তু জেল যাওয়ার সম্ভাবনা বাড়ছে বলে আমার কিন্তু আজকে এই খবরের ময়না তদন্ত করতে গিয়ে মনে হচ্ছে। অর্থাৎ আমরা আজকের এই খবরের ময়না তদন্তে 1 নম্বর দেখলাম যে প্রশ্নের আমরা উত্তর খুঁজছিলাম যে যোগ্য অযোগ্য এই দুটি বিষয় যদি আমাদের কাছে থাকে, সিবিআই যদি করেই দেয়, তাহলে আদালত, মহামান্য আদালত মানবিকতার খাতিরে কেন যারা যোগ্য তাদের চাকরিতে বহাল রাখলেন না। সেখানে কিন্তু আমরা খবরের ময়না তদন্ত করতে গিয়ে দেখলাম যে এখানে এখনো পর্যন্ত ধরা পড়েছে 17 রকম জালিয়াতি বা 17 রকম পদ্ধতিতে দুর্নীতি এবং তার মধ্যে একটা পদ্ধতি সাদা খাতা জমা দেওয়া বা সেখানে নাম্বার কম থাকা বা সেখানে র্যাঙ্ক জাম্প বা সেখানে সুপারিশ, এসএসসি সুপারিশ ছাড়া চাকরি পাওয়া, এই ধরনের। অর্থাৎ এই যে ঘটনাগুলি যেগুলি ধরা পড়েছে, মনে করা যাক আমরা যদি দেখি অঙ্কিতা অধিকারী, পরেশ অধিকারীর কন্যা, তিনি মন্ত্রীর কন্যা হিসেবে পরীক্ষায় দেননি, চাকরি পেয়েছে। তার বদলে যাকে চাকরিতে নিয়োগ করা হলো, যার মামলার ভিত্তিতে এই ঘটনা ঘটেছিল, ববিতা সরকার। এবার ববিতা সরকারের নাম্বারও কিন্তু এসএসসির যে তালিকা ছিল সেখানে কিন্তু বর্ধিত ছিল, অর্থাৎ তিনি যে নাম্বার পাননি তার থেকে বেশি ছিল, ফলে আরেক ধরনের দুর্নীতি চলে আসলো। এরকম ভাবে আমরা 17 রকমের দুর্নীতি পাচ্ছি। অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে না জল এবং দুধ দুটি আলাদা পৃথক করাই যাচ্ছে না। ফলে এখনো পর্যন্ত প্রায় 6000-এর উপরে কিন্তু দেখা যাচ্ছে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন এমন চিহ্নিত হয়ে গেছে এবং বাকিদেরও খোঁজা গেলে দেখা যাচ্ছে তাদের মধ্যে থেকেও বেরিয়ে আসছে যারা কিন্তু যোগ্য না হওয়া সত্ত্বেও কিন্তু চাকরি পেয়েছেন। ফলে এখানে যোগ্য অযোগ্য আলাদাই করা যাচ্ছে না এবং তার ভিত্তিতে যেটা হচ্ছে
যদি যোগ্যদের এই কয়েকজন যোগ্য যাদেরকে এখনো পর্যন্ত যেহেতু মনে করা হোক এরাই যোগ্য, যেহেতু স্কিল শিক্ষা দপ্তর বা এসএসসি সেই তালিকা দেয়নি, যদি তালিকা দিত তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকতো না। আদালত যারা যোগ্য তাদেরকে চাকরি দিয়ে দিত এবং যারা অযোগ্য তাদের যেমন নির্দেশ ছিল চাকরিও যেত এবং তাদের টাকাও ফেরত দিতে হতো। কিন্তু এখানে যেহেতু সেটা সম্ভব হয়নি, আদালতের পক্ষে সেটা আলাদা করা সম্ভব হয়নি, ফলে আদালত শুধুমাত্র সাময়িক একটা স্বস্তি কিন্তু তাদের দিলেন যারা এখনো পর্যন্ত অভিযুক্ত বলে চিহ্নিত হননি, এবং বাকিদের ক্ষেত্রে কোনো রকমের কিন্তু সহানুভূতি আদালত দেখায়নি। এক। আর 2 নম্বর, ফলে এছাড়া কোনো বিকল্প ছিল না। 2 নম্বর, যারা অযোগ্য বলে চিহ্নিত হয়েছে তারা অনেকেই কিন্তু টাকা ফিরিয়ে দিয়েছেন, আর যারা দেননি তাদের কেন প্রথম দিকে আমরা জানি যে একটা কিন্তু সুযোগ আদালতের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, যারা চাকরি ছাড়তে চান তাদেরকে চাকরি ছেড়ে দিতে বলা হয়েছিল যারা দুর্নীতি করে। আমার যতদূর মনে পড়ছে প্রথম দিকে এই ধরনের সুযোগ কিন্তু কলকাতা হাইকোর্ট কিন্তু দিয়েছিলেন, এবং তখনও বেশ কয়েকজন কিন্তু চাকরি ছেড়ে দিয়েছিলেন, এবং পরবর্তী সময়েও অনেক ভাবে কিন্তু পরপর ধাপে ধাপে চাকরি গিয়েছে বিভিন্ন যে ক্যাটাগরি রয়েছে। কারণ এখানে কিন্তু একটা ক্যাটাগরি নেই, 1 নম্বর রয়েছে নবম দশম, রয়েছে একাদশ দশম, আমরা যদি দেখি তারপর রয়েছে গ্রুপ ডি, তারপরে রয়েছে গ্রুপ সি, অর্থাৎ 4টা কিন্তু একই প্যানেল, 2016 সালের প্যানেল, কিন্তু 4টা বিভাগে কিন্তু চাকরি হয়েছে। 2 নম্বর হচ্ছে 17 রকম জালিয়াতি সামনে এসেছে এখনো পর্যন্ত, আরো যে জালিয়াতি হয়নি সেটাও বলা যাবে না, কিন্তু এখনো পর্যন্ত 17 রকমের জালিয়াতি কিন্তু প্রকাশ্যে এসেছে, এবং এই ব্যাপক একটা জালিয়াতির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করা হয়েছে যারা চাকরি প্রার্থী পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা। এই পরীক্ষা 2016 সালের মোট প্যানেলে প্রায় 22 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিলেন। অর্থাৎ এই অযোগ্যরা যদি চাকরি সেই সময় টাকা দিয়ে বা অন্য কোনো ভাবে আদায় না করতেন তাহলে কিন্তু 22 লক্ষ থেকে যারা যোগ্য তারা কিন্তু চাকরিটা পেতেন। আর এই জায়গাতেই কিন্তু আদালত বারবার কিন্তু প্রকাশ করেছে, অর্থাৎ এই ঘটনা শুধুমাত্র এই 6,000 বা 19,000-এর বিষয় কিন্তু নয়, এখানে কিন্তু 22 লক্ষ বেকার যুবক যুবতী যারা আবেদনকারী তাদের কিন্তু একটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন, বা তারা কিন্তু এর দ্বারা আমরা যদি বলি এই দুর্নীতির শিকার। এবং আজকের দিনে আমরা যদি দেখি তাহলে এই ব্যাপক দুর্নীতির ফলে কিন্তু পশ্চিমবঙ্গের যে শিক্ষা যে বিভাগ বা শিক্ষার যে ব্যবস্থা সেটা কিন্তু ভেঙে পড়বার একটা উপক্রম হয়েছে। অর্থাৎ এই দুর্নীতির মাধ্যমে শুধুমাত্র এই 22 লক্ষ যারা আবেদনকারী তারাই যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা কিন্তু, এর মাধ্যমে কিন্তু লক্ষ লক্ষ বা কোটি, আমরা যদি দেখি বাংলার কোটি কোটি ছাত্র যারা কিন্তু ভবিষ্যতে একটা স্বপ্ন নিয়ে দাঁড়াতে পারতেন তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হলেন, তাদের কিন্তু যে শিক্ষার অধিকার সেটাও কিন্তু কোনোভাবে যেন মনে হচ্ছে খর্ব হয়েছে। আজকে খবরের ময়নাতদন্ত করতে গিয়ে আমার যতটা সম্ভব আমি একেবারে নিরপেক্ষ এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে হয়তো তথ্য প্রমাণ আরো ভালোভাবে আমরা দিতে পারতাম, প্রত্যেকটা পরিসংখ্যান নির্দিষ্টভাবে দিতে পারতাম, তার জন্য অনেক বেশি সময় যেত, সেগুলি ভবিষ্যতে যদি দেওয়া দরকার পড়ে নিশ্চয়ই দেব। কিন্তু এই মুহূর্তে মূল নির্যাস কিন্তু আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এই প্যানেলে 4টি বিভাগ ছিল, ডি, গ্রুপ ডি, এবং যেটা দিয়ে প্রথমে কিন্তু প্রশ্ন উঠেছিল, যেটা নিয়ে কিন্তু মামলা হয়েছিল, শুনানি হয়েছিল, সিবিআই তদন্ত হয়েছিল, পরবর্তীতে গ্রুপ সি তে হয়েছিল, এবং সর্বশেষে আমরা যদি দেখি একেবারে শিক্ষক দুর্নীতির বিষয়টি সামনে চলে আসে এবং ব্যাপক দুর্নীতির কিন্তু অভিযোগ ওঠে, এবং সেই অভিযোগ কিন্তু প্রমাণিত হয়, এবং সেই অভিযোগে দেখা যায় একের পর এক দুর্নীতি, মানে এক জায়গায় ঠিক করা হচ্ছে তো দেখা যাচ্ছে ওই জায়গাতেও দুর্নীতি রয়েছে, 17 রকম দুর্নীতি উঠে আসে, এবং তার ফলে কিন্তু যোগ্য অযোগ্য পৃথক করা সম্ভব হয়নি, এবং যেটা রাজ্য সরকারের শিক্ষা দপ্তর এবং এসএসসিও করেনি, ফলে সবাইকে কিন্তু আদালত অখুশি করে যেটা রায় তারা দিতে বাধ্য হয়েছে সেটা হচ্ছে এই প্যানেল বাতিল করে নতুন একটা নিয়োগ প্রক্রিয়া চালু করবার বা একটা সুযোগ কিন্তু করে দিয়েছে আদালত। আজকের খবরের ময়নাতদন্ত এই পর্যন্তই, দেখতে থাকুন চ্যানেল বাংলা।